আগন্তুক বৃষ্টির হাতটা ছেড়ে দিয়ে নিচে পড়ে থাকা চেয়ারে লাথি দিয়ে চেয়ারটা সোজা করে। সবাই চেয়ে আছে আগন্তুকের দিকে, সে কি করতে চায়। আগন্তুক চেয়ারে নিজের শরীরটা সমস্ত ভর দিয়ে বসে পড়ে। বলতেই চলে, হঠাৎ কোথা থেকে উড়ে আসা নতুন লোক ঝামেলা করবে, এটা কিভাবে সম্ভব। জিহাদও একটা চেয়ার টেনে বসে পড়ে একেবারে আগন্তুকের সামনাসামনি। এটা আমার আড্ডাখানা, এখানে তোর হিরোগিরি চলবে না বে। আমি ব্ল্যাকম্যান, তোর আড্ডাখানায় এসে তোর মেরে আমি আমার কাজ সম্পাদিত করব। ডায়লগ মারছিস নাকি রে? আমার আড্ডা শুধু আমারই পাঠ চলে, অন্য কারো না, বুঝতে পেরেছিস তুই? না বে, এটা আমার ডায়লগ না, এটা আমার পাওয়ার। ব্ল্যাকম্যান যেখানে পা রাখে সেই জায়গাটা তার নিজের হয়ে যায়। তোকে যে এতক্ষণ বাঁচিয়ে রেখেছি এটা তোর ভাগ্যের ব্যাপার। আমি ভাগ্য বিশ্বাস করি না, কারণ যে কোনো সময় ভাগ্য পরিবর্তন হয়ে যায়। চলে যা এখান থেকে যদি সুস্থ অবস্থায় মায়ের কোলে ফিরে যেতে চাস। আগন্তুক জিহাদের কথা তালে হাসতে থাকে। জিহাদ নিজেও শঙ্কায় পড়ে গেছে, তার সামনে বসা নতুন আগন্তুকটা কি পাগল নাকি? এই হাসছে আবার এই গম্ভীর প্রকৃতির হয়ে যাচ্ছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ভেবে নিয়েছে আজকে ছেলেটাকে কিছু করে ফেলবে। তাই সে সময় নষ্ট না করে ডান পাটা উঁচু করে সামনাসামনি বসে থাকা আগন্তুকের বুকে লাথি মারে। আগন্তুক নিচে পড়ে যায়, তার মাথা থেকে লম্বা টুপিটা খুলে যায়। আগন্তুক তাড়াতাড়ি করে মাথার টুপিটা লাগিয়ে নিচে থেকে উঠে দাঁড়ায়। অনেক সময়ের পর মারুফের মুখ থেকে একটা বুলি বের হয়। কিরে শালা, তখন তো আমায় একা পেয়ে ডান হাতটা মুচড়ে দিয়েছিস, এখন ভাইয়ের সঙ্গে কিছু করতে পারিস না কেন? মারুফের কথাটা যে আগন্তুককে উদ্দেশ্য করে বলা, এটা বুঝতে অসুবিধা হয়নি কারোর। আগন্তুক মারুফের দিকে এগিয়ে যায়। মারুফ এখন আর ভয় পাচ্ছে না, কেননা তার সাথে জিহাদ সহ দুজন আছে। এই সময় কেবল বোকারাই ভয় পাবে, চালাক চতুর লোক তো মৃত্যুর সামনে থেকেও বেঁচে আসতে পারে। মারুফের সামনে এসে দাঁড়ায় আগন্তুক, হাতটা মারুফের কাঁধের উপর রেখে শার্টের কলারটা ঠিক করতে করতে বলতে থাকে, আমি দুর্বলদের মারি না, চান্স দিই। তখন তো আমি একা ছিলাম, তাই তুই আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিলি। আমি ছিলাম দুর্বল, তুই ছিলি সবল। তুই দুর্বল ছিলি, তাই তোকে ছেড়ে দিয়েছি। এখন তোর সাথে লোক আছে, তুই একটু হলেও সবল হয়েছিস, এখন তোকে আর চান্স দেওয়া যাবে না। তুই আমাকে কি চান্স দিবি? আমি তোকে চান্স দিচ্ছি, চলে যা এখান থেকে। আমি কখন যাব না এটা একমাত্র আমি ঠিক করি, অন্য কেউ না। এবার পিছন থেকে জিহাদের কণ্ঠস্বর ভেসে আসে, সেটা আগন্তুককে উদ্দেশ্য করে বলে, তুই আটকা পড়ে গেছিস বে। চিড়িয়াখানায় সিংহকে তালাবদ্ধ করে রাখা হয়, সে শান্ত হয়ে থাকে, কিন্তু কেউ যদি তাকে অশান্ত করে তাহলে সিংহের একটা গর্জনে সব ভয় পেয়ে যায়। এবার তুই ভেবে দেখ, শান্ত সিংহকে অশান্ত করে নিজের মৃত্যুকে নিজেরা ডেকে আনবি কিনা। কথাটা শোনা মাত্রই মারুফ তার বাম হাত দিয়ে আগন্তুককে ধাক্কা দিতে থাকে আর বলতে থাকে, সিংহকে অশান্ত করলে কি হবে রে? আর তুই এত ডায়লগ মারছস কেন বে? বৃষ্টির শরীরে প্রথম কে হাত দিয়েছিস? মারুফ ধাক্কা দেওয়া বন্ধ করে দেয় আগন্তুকের কথাটা শোনার সাথে সাথে, কেননা আগন্তুক কথাটা বলার সময় তার কণ্ঠটা কেমন যেন করে ফেলেছে, এমন কণ্ঠ যে মানুষের জন্য বিপদ ডেকে আনতে পারে। মারুফ নির্ভয়ে আগন্তুককে বলতে থাকে, আমি দিয়েছি বৃষ্টির শরীরে প্রথম হাত, তাও আবার খুব খারাপ একটা জায়গায়। মারুফের মুখ থেকে কথাটা বের হওয়ার সাথে সাথেই একটা গুলি করার শব্দ হয়। সবাই হালকা কেঁপে ওঠে। কথা বলার মধ্যে হঠাৎ এমন একটা শব্দ পরিবেশটা কেমন যেন করে ফেলে। মারুফ নিজের পেটের উপর হাত রাখে। ভাই, এই শালা আমাকে গুলি করে দিয়েছে। আবারও গুলি করার আওয়াজে কেঁপে ওঠে ছোট কক্ষটা। এবার একটা না, দুইটা গুলির শব্দ, এমন শব্দ যেন সেই 1971-এর যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। জিহাদ মারুফকে ছেড়ে পিছনের দিকে তাকায়। আরিফ আর ইউসুফ নিচে পড়ে আছে, তাদের শরীর থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখে এবার সত্যি সত্যি জিহাদ ভয় পেয়ে গেছে। জিহাদের পাশ থেকে মারুফ কাঁপা কাঁপা গলায় বলে, জিহাদ ভাই, আপনি বাঘের খাঁচায় বন্দি হয়ে গেছেন, চাইলেও আর বাঁচতে পারবেন না। মারুফের শ্বাস আস্তে আস্তে বন্ধ হতে থাকে। জিহাদ বসা থেকে উঠে দাঁড়ায়, কোমরে কাভার পয়েন্ট থেকে একটা পিস্তল বের করে আগন্তুককে উদ্দেশ্য করে গুলি করতে যাবে। এর আগে আগন্তুকটা জিহাদের ডান হাতে গুলি চালায়। জিহাদের হাত থেকে পিস্তলটা নিচে পড়ে যায়। নিচে পড়ে থাকা পিস্তলটা দৌড়ে এসে বৃষ্টির হাতে নেয়।
আগন্তুক শব্দ করে হেসে চেয়ারে গিয়ে বসে। বৃষ্টিও তার ব্যতিক্রম করলো না, একটা চেয়ার টেনে বসে। জিহাদ অবাক হয়ে তাকিয়ে থাকে বৃষ্টির দিকে। মেয়েটাকে এখন দেখে কেমন যেন অচেনা অচেনা লাগছে। জিহাদের এমন চাহনি দেখে বৃষ্টি মুচকি হেসে বলে, কিরে জিহাদ, আমায় দেখে অবাক হচ্ছিস মনে হয়? সত্যি তোকে দেখে এখন মনে হচ্ছে তুই আমার সাথে এক বিছানায় রাত এই সম্পর্কে তোর মুখ থেকে আর একটা কথা শুনলে আমার হাতের পিস্তলের সবগুলো বুলেট তোর মুখে ভরে দিব। সত্যি করে বলতো তুই কে? কেন রে, আমায় চিনতে পারছিস না? আমি বৃষ্টি। কিন্তু এখন তোকে কেউ বৃষ্টি বলবে না। মানুষের বাহিরের আচরণ দেখেই মানুষের বিচার করতে নেই। যে এইটা করে সে পৃথিবীর সবচেয়ে বড় বোকা লোক। আগন্তুক এবার বসা থেকে উঠে দাঁড়ায়, একটু এগিয়ে জিহাদের সামনে এসে দাঁড়ায়। তোকে বলেছিলাম আমি যে শহরে পা রাখি সে শহরটা আমার হয়ে যায়। তোর মতো পাতি মোস্তান আমার কিছুই করতে পারবে না। জিহাদ মাথাটা উঁচু করে রাখে। আগন্তুকের কথা কেমন যেন তার কলিজায় গিয়ে লাগছে। জিহাদ মনে মনে একটা প্রতিজ্ঞা করে নেয়, যেভাবেই হোক সে আগন্তুককে মারবে। আজ যদি আমি বেঁচে যাই তাহলে তোর কপালে খুবই খারাপই লেখা আছে। যা, তোকে আজ মারবো না, ছাড় দিলাম। তবে মনে রাখিস এই শহরের গলিতে গলিতে তোকে দৌড়ে মারবো। আজকে সময়টা তোর ছিল তাই আমার এই অবস্থা, আগামীকালের সময়টা আমারই থাকবে। সময় এমনিতেই কারো হয় না, সময়টা তৈরি করে নিতে হয়। আমি দোয়া করি আগামী সময়টা তোরই যেন হয়, কেননা তোর সময়েই তোকে মেরে আমি বড় হব। পিছনের দিকে হাঁটা দেয় আগন্তুক। বৃষ্টিও বসা থেকে উঠে দাঁড়ায়, আগন্তুকের পিছনে পিছনে যেতে থাকে। জিহাদ ডান হাতটা চেপে ধরে, ডান হাত বেয়ে তাজা রক্তগুলো পড়তে থাকে। আগন্তুক দরজার তালায় একটা গুলি করে, তালাটা খুলে যায়। সে আর বৃষ্টি বেরিয়ে পড়ে জিহাদের কাঁচের ফ্যাক্টরি থেকে। রাত 12:50। রাকেশ, সানি আর নীলা ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে। প্রায় 10 মিনিট ধরে তারা নিলয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু নিলয় এখনো আসতে পারেনি। হয়তো কোনো সমস্যা, তা না হলে নিলয় দেরি করার কোনো ছেলেই না। তার যেই কথা সেই কাজ, এর মধ্যে কোনো মিস নেই। কিন্তু আজকে লেট করছে কেন? বড় ধরনের সমস্যা না হলে নিলয় এতক্ষণে চলে আসতো। সবার কাঁধে একটা কালো কালারের ব্যাগ ঝুলছে, মুখে সাদা কালারের জোকার মাস্ক। এখানে সানি আর নীলা দুজন দুজনকে ভালোবাসে। রাকেশ এখনও সিঙ্গেলই আছে, বলতে গেলে তার কপালে একটা মেয়ে আজ পর্যন্ত মিলছে না। সানি আর নীলা দুজন রোম্যান্টিক প্রেম আলাপ করছে। রাকেশ চুপচাপ হয়ে বোকার মতন শুনে যাচ্ছে, কিছু বলতেই পারছে না, কেননা তারা তিনজন একে অপরের বেস্ট ফ্রেন্ড। রাকেশের ধৈর্যের সীমা ভেঙে গেছে। এবার সে সানিয়া নীলাকে উদ্দেশ্য করে বলতে থাকে, প্লিজ তোরা দুজনই চুপ করবে, আমার আর ভালো লাগছে না তোদের এই রোমান্টিক প্রেম আলাপ। হঠাৎ রাকেশের গলার আওয়াজ শুনে সানিয়া নীলা ভয় পেয়ে যায়। তারা দুজন নিজেদের মধ্যে কথা বন্ধ করে রাকেশের দিকে তাকায়। প্রথমে সানি বলে ওঠে, কেন রে রাকেশ, বিরক্ত হচ্ছিস মনে হয়? তাহলে বিরক্ত হব না? আমি একা একা দাঁড়িয়ে আছি, তাও আবার চুপ করে, কিন্তু তোরা দুজন নিজেদের মধ্যে কথা বলেই যাচ্ছিস। আমি যে এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছি সেটা মনে হয় না তোরা ভুলেই গেছিস। আরে ভুলিনি তোকে, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ভোলা যায় নাকি? নীলা, রাকেশ কি তোমার একমাত্র বেস্ট ফ্রেন্ড? আমি কি নই? আরে বোকা, তুমি তো বেস্ট ফ্রেন্ড আছো, সাথে আরও অনেক কিছু। হয়েছে হয়েছে, তোরা এবার থাম। বড় ভাইয়ের এত দেরি হচ্ছে কেন সেটা নিয়ে একটু চিন্তা কর। চিন্তা করতে হবে না, ভাইয়া ঠিকই চলে আসবে। চলে তো আসবেই, সেটা আমি জানি, কিন্তু আজকে এত লেট হচ্ছে কেন? আমার কি মনে হয় জানিস, ভাইকে পুলিশ আটকিয়েছে হয়তো। পুলিশের ঝামেলা খুব বড় ঝামেলা, পুলিশ ধরলে আজকে আর আসা হবে না। চিন্তা নেই, সামনে তাকিয়ে দেখ, মিস্টার 440 আসছে। রাকেশের কথা শুনে নীলা আর সানি রাস্তার বাম দিকে তাকায়। ব্ল্যাক কালারের একটা গাড়ি আসছে, সবাই পরিচিত এই গাড়িটা, কেননা এটাই মিস্টার 440-এর গাড়ি। মিস্টার 440 মানে নিলয়। গাড়িটা নীলাদের থেকে একটু দূরে গিয়ে থামে। গাড়ির লাইট বন্ধ হয়ে গেছে। ভিতর থেকে একটা লোক নেমে আসে, সামনের দিকে অগ্রসর হয়ে নীলাদের সামনে দাঁড়িয়ে বলে, 1667205 কোড নাম্বার হ্যাকার টিম। সবাই একসঙ্গে বলে ওঠে, ইয়েস বস। কথাটা বলার সাথে সাথে নিলয় মুচকি হাসে। এটাই তার সেই হ্যাকার টিম, আর ওই কোডটা হলো তাদের পরিচিতি। নিলয় কালো কালারের একটা লম্বা ড্রেস পরেছে, মুখটা দেখা যাচ্ছে না। নিলয়ের মুখে সাদা কালারের জোকার মাস্ক পরা। অন্য সবার মতো নিলয়ের কাঁধেও রয়েছে একটা কালো ব্যাগ।
নিলয় ব্যাংকের গেট দিয়ে এগিয়ে যায়, পিছনে নীলারা সবাই আসতে থাকে। এখন সবাই সাবধান, কেননা অসাবধানতায় একজন কিছু করে ফেললে একজনের সঙ্গে সবাইকে ধরা পড়তে হবে। গেটের দারোয়ানটা বেঞ্চের উপর আরাম করে বসে লাঠির মধ্যে ভর দিয়ে ঘুমাচ্ছে। নিলয় চাইলেই এখন তার টিম নিয়ে ভিতরে প্রবেশ করতে পারে, কিন্তু সে এটা না করে পকেটে হাত দেয়, কিন্তু পকেটটা খালি। সে কি যেন একটা খুঁজতে থাকে। এটা দেখে নীলা আস্তে করে বলে ওঠে, ভাইয়া কি খুঁজতেছেন এমন করে? কোনো কিছুর প্রয়োজন থাকলে বলতে পারেন। ক্লোরোফর্মটা আনতেই ভুলে গেছি। ভাইয়া ক্লোরোফর্ম নেই তো কি হয়েছে, এইভাবেই চলেন ভিতরে যাই। স্থানে তুই আসলেই বোকা একটা ছেলে। দেখছিস দারোয়ান ঘুমাচ্ছে, কখন জেগে যায় কে জানে। এর থেকে ভালো ক্লোরোফর্ম মেরে তাকে অজ্ঞান করে দেওয়া। নীলা, তোমার উচিত ছিল সানির সাথে প্রেম না করে রাকেশের সাথে করা। কেন ভাইয়া, আপনি হঠাৎ এমন কথা বলছেন কেন? তোর চেয়ে রাকেশ অধিক বুদ্ধিমান, তাই বলছি আর কি। ভাইয়া ভালোবাসাটা যে কখন কার সাথে হয়ে যায় এটা বলা যায় না। রাকেশ আর সানি দুজনেই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু সানির সাথে আমার প্রেম হয়ে যায় আর রাকেশের সাথে হলো না। সব ক্ষেত্রে এটাই হয়। নীলা, এখানে প্রেম ভালোবাসা আলাপ বাদ দিয়ে অন্য সময় এগুলো বলিস। এখন ব্যাগ থেকে ভাইয়ারকে ক্লোরোফর্মের বোতলটা বের করে দে। নীলা কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে তার চেন খুলে ভিতর থেকে ক্লোরোফর্মের বোতলটা বের করে নিলয়ের হাতে দেয়। নিলয় বোতলটা হাতে নিয়ে দারোয়ানের মুখের সামনে স্প্রে করতে থাকে। বেশি পরিমাণ ক্লোরোফর্ম ব্যবহার করা ক্ষতিকর। নিলয়রা সবাই যখন ব্যাংকের ভিতরে প্রবেশ করবে তখনই নিলয়, নীলা, রাকেশ, সানি একে একে সবাই ব্যাংকের গেট পেরিয়ে ভিতরে যেতে থাকে। রাস্তার পাশের হিংস্র কুকুরগুলো জোরে জোরে চিৎকার দিচ্ছে। হয়তো রাতের খাবার তাদের পেটে যায়নি। হিংস্র কুকুরের প্রধান খাদ্য মানুষের মাংস। যেখানে রক্তের গন্ধ পায় সেখানে হিংস্র কুকুরগুলো চলে যায়। আজ হয়তো শহরে কোনো খুন হয়নি, যদি হতো তাহলে একদল হিংস্র কুকুর সেখানে উপস্থিত থাকতো, কিংবা হানা দিত মৃতদেহের উপর। নিলয় তার হাতে টর্চ লাইটটা জ্বালায়। ব্যাংকের ভিতরে এখন কেউ নেই, সবাই যে যার কাজ করে বাসায় চলে গেছে। হয়তো আগামীকাল সকালে এসে ব্যাংকের অবস্থা স্বাভাবিক না দেখতে পারে। নির্বিচ্ছিন্ন অন্ধকার বড় কক্ষ। টর্চ লাইটটা জ্বালিয়ে একদল লোক দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে। তাদের উদ্দেশ্য একটাই, টাকা। এই পৃথিবীতে টিকে থাকতে হলে টাকার ভীষণ প্রয়োজন। যার যত বেশি টাকা আছে তার তত বেশি সম্মান। টাকা ছাড়া মানুষ আর উদ্দেশ্যহীন রাজপথ একই। সমাজে সুন্দরভাবে চলতে গেলে টাকার অনেক প্রয়োজন। ছোট থেকে বড় সবারই টাকার প্রয়োজন। একটা ছেলের পকেটে 100 টাকা না থাকলে নিজের কাছেই কেমন যেন তুচ্ছ মনে হয়। বর্তমান যুগটা আরও বেশি ভয়াবহ, তাই মানুষজন যে যেভাবেই পারে ইনকাম করার চেষ্টা করে। পকেটে টাকা না থাকলে কেউ এসে জিজ্ঞাসা করবে না খেয়েছো কি খাওনি। আবার পকেটে টাকা থাকলে মানুষ অবশ্যই এসে ভালো মন্দ জিজ্ঞাসা করে। কিছু কিছু লোক আছে যারা মানুষটাকেই মেরে খেতে চায়, আবার কেউ নিজের পরিশ্রমের বিনিময়ে টাকা ইনকাম করে। মানুষের মধ্যে রয়েছে অজানা বিচিত্র। নিলয় সহ তার টিমের লোকেরা মিলে ব্যাংকের লকারের সামনে দাঁড়িয়ে যায়। ভিতরে রয়েছে মহামূল্যবান অর্থ, যেটা দিয়ে এখানে সবার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে কিভাবে লকারটা খুলবে। এখন নিলয় ছাড়া আর কেউ খুলতে পারবে বলে মনে হয় না কারোর। নিলয়ের দিকে তাকায় সবাই। নিলয় মাথাটা নিচু করে কিছু একটা ভাবছে। জানা নেই নিলয়ের চিন্তা সম্পর্কে, তবে নিলয় যে ভালো কিছু ভাবছে এটা সবার বিশ্বাস আছে। অনেকক্ষণ হয়ে গেল নিলয় কিছু বলছে না, কি যেন একটা চিন্তা করেই যাচ্ছে। রাকেশ ফিসফিস করে বলে, ভাইয়া সব কিছু তো লক করা, কিভাবে কি করব? লক করা তো কি হয়েছে? ভিতরে প্রবেশ করব কিভাবে? ব্যাংকের বড় বড় অফিসাররা যেভাবে প্রবেশ করে ঠিক সেভাবে। নিলয়ের কথা শুনে সবাই একটু অবাক হয়ে তাকায় নিলয়ের দিকে। বলে কি ছেলেটা, এত পরিমাণে শক্ত সিকিউরিটির ব্যবস্থা করা, ভিতরে প্রবেশ করতে হলে একটা 4 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। 3 বারের বেশি ভুল সংখ্যা চাইলে রেড অ্যালার্ম বেজে উঠবে। উপস্থিত সবার মনের ভিতর বিরাজ করছে, ভাইয়া এখানে তো শক্ত সিকিউরিটির ব্যবস্থা করা। 4 সংখ্যার একটা শক্ত পাসওয়ার্ড দিলে তারপর ভিতরে প্রবেশ করতে পারবো। পাসওয়ার্ড? খুব শক্ত পাসওয়ার্ড, তাই তো? আচ্ছা, কেউ পাসওয়ার্ডটা লিখ, আমি বলছি। ভাইয়া একটা কথা জিজ্ঞেস করার ছিল আপনাকে। এই সানি, কি হচ্ছে এটা? কি এখানে একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে তোর প্রশ্ন করতে মন চাচ্ছে? রাকেশ, তুই চুপ কর, সানিকে জিজ্ঞেস করতে দে, আমি উত্তর দিচ্ছি, সমস্যা নেই।
ভাইয়া প্রশ্নটা এটাই যে পাসওয়ার্ডটা জানলে কিভাবে? সানি, আমি আমার সব কিছু মানুষের কাছ থেকে লুকিয়ে রাখি। পাসওয়ার্ড জানা আমার জন্য কোনো ব্যাপারটা। ভাইয়া আপনি সানির কথা বাদ দিন, পাসওয়ার্ডটা তাড়াতাড়ি বলেন, হাতে সময় খুব কম। পাসওয়ার্ড লিখ 2619। নীলয়ের কথা মতো নীলা অনেক সাবধানতার সাথে পাসওয়ার্ডটা লেখে। সবাই তাকিয়ে আছে লকারের দিকে, কিন্তু দুঃখের বিষয় এটা যে পাসওয়ার্ড তা ইনকারেক্ট দেখাচ্ছে। আবার চেষ্টা করার জন্য বলছে। নীলা নীলয়ের দিকে তাকালো। পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে ভাইয়া, সঠিক পাসওয়ার্ডটা দয়া করে বলেন। এটা দিয়ে দেখতো 8721। নীলা আবারও নিলয়ের বলা পাসওয়ার্ডটা দিল, কিন্তু আবারও সেই আগের অবস্থা, পাসওয়ার্ডটা ভুল। স্ক্রিনের উপর ভেসে উঠছে, প্লিজ ট্রাই এগেন ওয়ান মোর। সবার বুক ধক ধক করে ওঠে। আর একবার চান্স আছে, সেটাও লাস্ট চান্স। মাঝপথে এসে এমন কিছু হবে কেউ ভাবতে পারেনি। নীলা পিছনে আসে, তার বুকের ভিতর ধুক 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 করছে। এক্ষুনি মনে হয় আত্মাটা বেরিয়ে আসবে। পরের চান্সটা সঠিক পাসওয়ার্ড না দিতে পারলে অ্যালার্ম বেজে উঠবে, আর ব্যাংকের সব সিকিউরিটি গার্ডরা এখানে এসে উপস্থিত হবে। কেউ কিছু বুঝতে পারছে না এখন কি হবে। লকারটা না খুললে কোনোভাবেই ভিতরে বলছে চলেন চলে যাই, কোনো বিপদ হওয়ার আগেই। তোরা দুজন পাগল হয়ে গেছিস? ভাইয়া যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছে কোনো কিছুই হবে না। এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে? দেখ রাকেশ, তুই অনেক সাহসী, তাই তুই ভাইয়ের সাথে থাক। আমি আর নীল এখান থেকে চলে যাচ্ছি। সানি, এটা কি কোনো কথা? তোদের দুজনের একসাথে থাকবি বলে অঙ্গীকার করছিলি, এখন সেটা ভুলে গেছিস? দেখ আমি কিছুই ভুলিনি, সব মনে আছে। নীলা চল এখান থেকে। কেউ থাকবে না এখান থেকে। রাকেশ, কি হচ্ছে? তুই সানিয়া নীলাকে বাধা দিচ্ছিস কেন? যে চলে যাবে তাকে আটকে লাভ নেই, চলে যেতে দে। তবুও ভাই। আমি আর কোনো কথা শুনতে চাই না। সবাই চুপ মেরে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। সানি নীলার হাতটা ধরে বাইরের আসার জন্য টান দিচ্ছে, কিন্তু নীলা নিজ অবস্থা থেকে চুল পরিমাণ নড়ছে না। সানিকে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকার জন্য ইশারা করে সে। সানি চুপচাপ দাঁড়িয়ে আছে। নীলয় 3টা সংখ্যা টাইপ করেছে, শেষ সংখ্যাটা নিয়ে সে খুব চিন্তা করছে। যদি কোনোভাবে ভুল হয়ে যায় তাহলে জীবন এখানেই সমাপ্তি ঘটবে। কী করবে সে কোনোভাবেই কিছুই বুঝতে পারছে না। নীলয় আর কিছু না ভেবে অবশেষে চিরচেনা সেই সংখ্যা 4-এ চাপ দিল, যেই সংখ্যা দিয়ে তার নিকনেম তৈরি। নীলয় যে কখনো ব্যর্থ হয় না এটা আজকের এসে প্রমাণ করে দিল। ব্যাংকের কোষাগার খুলে গেছে। সর্বপ্রথম রাকেশ ভিতরে প্রবেশ করে, তারপর নীলা। কিন্তু সানি নিজ অবস্থা থেকে নড়ছে না, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নীলয় আশেপাশে তাকিয়ে চেক করে নেয় সব ঠিকঠাক আছে কিনা। সে সামনের দিকে তাকালেই দেখতে পায় সানি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে সানি? এমন করে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে যাওয়ার ইচ্ছে নেই? তুই এমন করে কথা বলছিস কেন? যা বলা স্পষ্ট করে বল, হাতে সময় অতি সামান্য। সানি মাথাটা নিচে করে কিছু একটা ভেবে নীলয়ের দিকে তাকায়, অতি দ্রুত বলে ওঠে, জি মানে ওই আপনার জন্য দাঁড়িয়েছিলাম ভাই। আমার সাথে মিথ্যা কথা বলবি না, জানি আমি তুই কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছিস। তাহলে সত্যিটা বলেন, কেন দাঁড়িয়ে আছি? সেটা আমার থেকে তুই ভালো জানিস। এখন ভিতরে চল। সানি কিছু বলতে গিয়েও আর কিছু বলে না, কেননা হাতে সময় খুব কম। ঘড়ির কাঁটা থেমে থাকবে না তাদের জন্য। সানি আর নীলয় একসাথে ভিতরে প্রবেশ করে। সবাই যার যার কপালে ফিটিং করা টার্চগুলো জ্বালিয়ে নেয়। কোষাগারের ভিতরে টাকা আর টাকা, যে যার মতো করে ব্যাগের মধ্যে টাকাগুলো নিচ্ছে। সবাই সবার ব্যাগ টাকা দিয়ে পূর্ণ করে ফেলেছে, কিন্তু সানি এখনও পরিপূর্ণ করতে পারেনি। সে টাকা হাতে নিয়ে দেখছে আর পাগলের মতো হেসে যাচ্ছে। ছেলেটা এমন করছে যেন এত টাকা কখনো চোখের সামনে দেখেনি। আজকে প্রথম এত টাকা চোখের সামনে দেখে পাগল হয়ে গেছে। সানি, তুই কি পাগল হয়ে গেছিস? এমনভাবে হাসছিস কেন? দেখ ভাই, তুই হাসি থামিয়ে টাকাগুলো ব্যাগে রাখ। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে আমাদের। ভাই আমি সত্যি পাগল হয়ে গিয়েছি। এত টাকা নিজ চোখে যেন বিশ্বাস করতে পারছি না। তুই সত্যি পাগল একটা ছেলে। নে এবার টাকাগুলো ব্যাগে রাখ। ভাই আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, কিছুক্ষণ পর ঘুম ভেঙে যাবে। নীলা, তুমি সানিকে বলো কথা বলা বন্ধ করে তাড়াতাড়ি কাজ করতে। আমার কিন্তু ভীষণ রাগ লাগছে। নীলা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সানির বোকা বোকা কাহিনীগুলো দেখছিল। এখন নীলয়ের কথা শুনে সে সানির দিকে এগিয়ে যায়, হাঁটু গেড়ে বসে সানির ব্যাগটা বান্ডিলগুলো রেখে পরিপূর্ণ করে। সানি ব্যাগটা কাঁধে নেয়। সবাই দাঁড়িয়ে আছে। এখন ব্যাংক থেকে বের হতে পারলেই হলো, সবার মিশন সম্পূর্ণভাবে হয়ে যাবে। নীলয় কোষাগার থেকে প্রথম বেরোয়, তার পিছন পিছন সবাই আসতে থাকে। হঠাৎ সানির মোবাইল ফোনটা বেজে ওঠে। সবার বুক কেঁপে ওঠে আপন শব্দে।
কে যেন কল দিয়েছে। মোবাইলটা সাইলেন্ট করা ছিল না, যার কারণে অনেকটা জোরেই রিংটন বাজে। নীরব কক্ষে যদি ছোট আওয়াজ হয় তাহলে সেটা বিকট শব্দে পরিণত হয়। এখন যা মনে হচ্ছে সবার কাছে। রাকেশ সানির হাত থেকে মোবাইলটা নিয়ে ভেঙে ফেলে। এমন অবস্থায় নিলয় রাকেশকে বাধা দিয়ে মোবাইলটা নিজের কাছে নিয়ে আসে। দূর থেকে কে যেন লাইট মারছে। সবাই বড় আলমারির পিছনে লুকিয়ে পড়ে। কেউ লাইট জ্বালিয়ে নিলয়ের দিকে তাকিয়ে আসতে থাকে। নিলয় সহ সকলের বুক ধুক ধুক করছে। ধরা পড়ে যাওয়ার ভয় সকলের ভিতরে হ্রাস করেছে। কি হয়। সময়টা যেন থেমে আছে। দেয়াল ঘড়িটা সেকেন্ডের কাঁটাটা নিঃশব্দে চলছে, কিন্তু সময়টা পরিবর্তন হচ্ছে না। দূর থেকে লাইট মারার লোকটা আর কেউ না, এই ব্যাংকের একজন দারোয়ান। আলমারির পিছনে অতটা জায়গা নেই, তবুও সবাই কষ্ট করে দাঁড়িয়ে আছে। দারোয়ান আলমারির পিছনে চেক না করেই চলে যাচ্ছিল। তখনই নীলা আরশোলা বলে চিৎকার দিয়ে ওঠে। সানি নীলার মুখ চেপে ধরে। দারোয়ান পিছনে ফিরে তাকিয়ে আলমারির দিকে আসতে থাকে। নীলাই বুঝে গেছে এখন আর পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে আলমারির পিছন থেকে বের হয়ে দারোয়ানের সামনে এসে দাঁড়ায়। রাকেশ বাধা দিলেও কাজ হয়নি। নিলয় যা করে নিজ জ্ঞান থেকে করে। দারোয়ান এক হাতে লাইট, অন্য হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সে নিলয়কে লাঠি দিয়ে বাড়ি মারতে যাবে, সাথে সাথে নিলয় দারোয়ানের হাত থেকে লাঠিটা নিয়ে দারোয়ানের মাথায় বাড়ি মারে। দারোয়ান নিচে পড়ে যায়। এটা দেখে একে একে সবাই আলমারির পিছন থেকে বের হয়ে আসে। নিলয় গিয়ে সিসিটিভি ক্যামেরার সামনে দাঁড়ায়। নিজের গলায় সব কিছু মোটা করে বলতে থাকে। নিলয় আর থামে না, ব্যাংক থেকে দ্রুত গতিতে বেরিয়ে যায়। একে একে সবাই এসে নিলয়ের কালো কালারের গাড়ির সামনে দাঁড়ায়। সবগুলো ব্যাগ গাড়ির ডিগিতে রেখে দাও আর সবাই গাড়িতে উঠে পড়ো। ভাইয়া, আমার একটা কথা ছিল, যদি আপনি অনুমতি দেন তাহলে বলবো। আচ্ছা বল, কিন্তু সেটা তাড়াতাড়ি। আমি সানি আর রাকেশ কালকে থেকে ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিলে কেমন হয়? এমন কথা মাথায় এনে থাকলে সেটা যত দ্রুত সম্ভব মাথা থেকে জেরে ফেলে দাও। ভাই, আমার মনে হয় নীলা ঠিকই বলেছে। নীলা তোর গার্লফ্রেন্ড হয়, তাই তুই এমন কথা বলছিস। আমার কথা সবাই মন দিয়ে শুন। কেউ অকারণে ভার্সিটি মিস দিবে না, আর আগের যেমন ছিলে ঠিক তেমনই থাকবে, নয়তো তোমাদের তিনজনের উপর সন্দেহটা একটু বেশিই থাকবে। আশা করি বুঝতে পেরেছ। সকলে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নিলয় সহ সকলে গাড়িতে গিয়ে বসে। যে যারা মাস্ক খুলে ফেলে, শুধু নিলয় বাদে। সে রহস্যময়ী হয়ে থাকতে চায় সকলের কাছে, কেননা তার রহস্য অনেক ভালো লাগে। চুরি শহরে এত পরিমাণ ব্যাংক ডাকাতি হচ্ছে যে মানুষজন সরকারের প্রতি ক্ষিপ্ত হয়ে গিয়েছে। একটা সময় ছিল যখন মানুষ টাকা নিরাপদের জন্য ব্যাংকে রাখত, কিন্তু এখন শহরের জনগণ ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছে। কখন জানি হ্যাকাররা তাদের টাকা চুরি করে ফেলে। গতকাল রাতেও শহরের জনতা ব্যাংক থেকে বিশাল পরিমাণ টাকা চুরি হয়েছে। কে করেছে চুরি, পুলিশ এখনও তার কোনো হদিশ করতে পারেনি। নতুন আপডেট পেতে এতক্ষণ আদনান সাহেব টিভিতে সংবাদ দেখছিলেন। তখন তিনি দেখতে পায় জনতা ব্যাংক থেকে টাকা চুরির ব্যাপারটা। সেই ব্যাংকে ওনার নিজেরও একটা অ্যাকাউন্ট ছিল, জানা নেই এখনো পর্যন্ত ওনার অ্যাকাউন্টে টাকা আছে নাকি হ্যাকার হ্যাক করে টাকা নিয়ে গেছে। সামান্য পরিমাণ চিন্তা আদনান সাহেবের মাথায় এসে ভিড় দিয়েছে। আঙ্কেল, আজকাল দেখছি টিভির সামনে একটু বেশিই বসে থাকেন। আদনান সাহেব পিছনে ফিরে তাকায়। নতুন জামা পরে আরিয়ান দাঁড়িয়ে আছে। তিনি বুঝতে পারছেন যে কথাটা আরিয়ানই বলেছে। আদনান সাহেব না চাইতেও আরিয়ানকে একটা মুচকি হাসি উপহার দেয়। এটা দেখে আরিয়ানও মুচকি হাসে। আদনান সাহেবের পাশে সোফায় এসে বসে। আদনান সাহেব আরিয়ানের মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে। গোলাপি রঙের শার্টের সাথে কালো প্যান্ট ইন করা, কালো কালারের জুতা, বুকে স্টাইলিশ চশমা ঝুলানো। আদনান সাহেব বুঝতে পারছেন না যে আরিয়ান এত সেজে গুজে কোথায় যাচ্ছে। কি ব্যাপার আরিয়া, তো সেজে গুজে কোথায় যাচ্ছ? প্রয়োজন ছাড়া আমি কোনো কাজ করি না। যেহেতু কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছি, সেহেতু কোনো প্রয়োজনীয় কাজ আছে নিশ্চয়ই। তা শহরে যে এত বড় একটা ঘটনা ঘটেছে সেটা কি তুমি শুনেছ? এই শহরেই তো নানা ধরনের ঘটনা ঘটে থাকে প্রতিদিন, সেটা ছোট হোক বা বড়। কিন্তু আজকের আবার কি ঘটলো? ব্যাংক ডাকাতি হয়েছে, তো আবার জনতা ব্যাংক। কি বলছেন আঙ্কেল? এটা কিভাবে হতে পারে? কি হলো, তুমি এত অস্থির হচ্ছ কেন? আঙ্কেল, জনতা ব্যাংকে আমার অনেক পরিমাণ টাকা ছিল, সেগুলো কি হবে এখন? আরিয়ানের করা ব্যবহার আদনান সাহেবের কাছে কেমন যেন লাগছে। মনে হচ্ছে অভিনয় করছে। এই চুরিতে সে যেন সবচেয়ে বেশি খুশি হচ্ছে, কিন্তু কেন এইটাই বুঝতে পারছে না আদনান সাহেব। আরিয়ান বসা থেকে উঠে দাঁড়ায়। সে তার হাত ঘড়ির দিকে তাকায়। আদনান সাহেবের সাথে কথা বলে 2 মিনিট সময় নষ্ট হচ্ছে তার, কিন্তু কিছুই করার নেই। যার বাসায় সে থাকে তার সাথে বসে কথা বললে 2 মিনিট সময় নষ্ট হলেও কোনো দোষের হবে না। আঙ্কেল, আপনার সাথে এখন কথা বলতে পারবো না, তার জন্য দুঃখিত। কেননা সবাই আমার জন্য অপেক্ষা করছে। বেঁচে থাকলে সন্ধ্যায় একসাথে কথা হবে।
কথাটা বলেই আরিয়ান তার স্থান ত্যাগ করে আর আদনান সাহেব আরিয়ানের যাওয়ার দিকে রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। সময় দুপুর 12টা। নিলয় বাস টার্মিনালে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে। তার কাঁধে স্টুডেন্ট ব্যাগ, কিন্তু হাতে কিছু গুরুত্বপূর্ণ ফাইলস রয়েছে। নিলয়ের জামা কাপড় দেখে সবাই তার থেকে যতটা সম্ভব দূরে দূরে থাকার চেষ্টা করছে। এটা দেখে নিলয় মুচকি হাসে। পৃথিবীটা কেমন যেন, একজন গরিব অন্য আরেকজন গরিবকে দেখে হিংসা করে। নিলয়ের সামনে দিয়ে কয়েকটা বাস চলে গেছে, কিন্তু সে বাসে উঠছে না। আশেপাশে কিছু লোক বলা বলি করছে, ছেলেটা এমন করে দাঁড়িয়ে আছে কেন। নিলয় কারো কথা কানে নেয় না, কারণ সে জানে মানুষ কত কথাই বলবে, ভালো কথা কেউ বলবে না, সবাই খারাপ কথাই বলবে। শিক্ষামূলক কথা মানুষ কমই বলে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে নিলয়ের পা ব্যথা হয়ে গেছে। সে অপেক্ষায় বিদ্যমান, কিন্তু এখানে যার আসার কথা ছিল সে এখনো এসে পৌঁছায়নি। নিলয় বিরক্তি বোধ করছে দাঁড়িয়ে থাকতে থাকতে, কিন্তু তার আর কিছুই করার নেই। নিলয়ের কাছে একটা ফাইল রয়েছে যা দেওয়ার জন্যই মূলত সে এখানে দাঁড়িয়ে আছে। নিলয়ের পকেটে থাকা মোবাইল ফোনটা শব্দ করে বেজে ওঠে। কেউ কল দিয়েছে। সে আশেপাশে তাকিয়ে দেখে লোকজন তার দিকে কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। নিলয় বুঝতে পারছে সকলের তাকানোর কারণটা কি। নিলয় পকেট থেকে মোবাইল ফোনটা বের করে হাতে নেয়। লোকজন তাকানোর কারণ এই মোবাইলটা অনেক পুরানো বাটন মোবাইল নিলয়ের হাতে। আধুনিক যুগে কেউ বাটন ফোন ইউজ করে না। উন্নত দেশের উন্নত জনগণরা আধুনিক মোবাইল ফোন ব্যবহার করে। নিলয় কলটা রিসিভ করে ফোনটা কানে লাগায়। ওই পাশ থেকে কেউ একজন বলে ওঠে, আমি মানুষকে অপেক্ষা করাতে ভালোবাসি। আমি অপেক্ষা করতে ভালোবাসি। এখনো বাস টার্মিনালে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছো? আমি জানি তুমি এখানে আসবে না। কিভাবে বুঝলে আমি এখানে আসবো না? বোঝাই যায় তোমার রহস্যময় কথা শুনে। তুমি একটা কথা মনোযোগ দিয়ে শোনো, রহস্যময়ী শহরের বাচ্চা কিন্তু আমি। চলে এসো তোমার ক্যাম্পাসে। এতক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করেছো, এখন আমি না হয় তোমার জন্য অপেক্ষা করব। নিলয় কম কথা বলতে পছন্দ করে, তাই সে কলটা কেটে দিয়ে দাঁড়িয়ে থাকা বাসে উঠে পড়ে। বাসটা তার ভার্সিটির সামনে রাস্তা দিয়ে যাবে। সে সহজেই ক্যাম্পাসে যেতে পারবে। বাসের সবগুলো সিট পুরো ফুল আছে। নিলয়কে এখন দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হবে পুরোটা রাস্তা। নিলয় বাস কন্ডাক্টরকে জিজ্ঞাসা করে, দাদা, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেতে কত সময় লাগতে পারে? নিলয়ের কথার জবাবে বাস কন্ডাক্টর মুখে কিছু না বলে হাত দিয়ে 3 ইশারা করে। নিলয় চিন্তা করে 3 দিয়ে কি বোঝানোর চেষ্টা করলো, 3 ঘন্টা নাকি 30 মিনিট। নিলয় ধারণা করে নেয় 30 মিনিট। বাস নিজের গতিতে চলতে থাকে আর নিলয় তার জীবনের কিছু স্মৃতি মনে করতে থাকে। যখন নিলয়ের বয়স 15, তখন তার সাথে একটা ছেলের পরিচয় হয় যার নাম ছিল রবিন। নিলয় প্রতিদিন রবিনের সাথে দিনের বেশিরভাগ সময় পার করত। এক সময় তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সময় ভালোই যাচ্ছিল দুজনের, কিন্তু হঠাৎ করে নিলয়ের জীবনে একটা মেয়ে চলে আসে। তখন নিলয়ের বয়স 20 চলে। কলেজ জীবনের প্রেমগুলো সাধারণত যেমন হয় ঠিক তেমনই প্রেম নিলয়ের সাথেও হয়। মেয়েটার নাম ছিল আলপনা। দেখতে যেমন সুন্দরী, ঠিক তার ব্যবহারটাও মন কাড়ার মতন। নিলয় আলপনাকে মনে মনে ভালোবাসতো, কিন্তু সামনে গিয়ে বলার সাহস করতে পারতো না। কিন্তু হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যা দেখার জন্য নিলয় মোটেও প্রস্তুত ছিল না। ড্রাইভার বাস ব্রেক করাতে নিলয় হালকা ঝুঁকে পড়ে। কাঁধে ব্যাগ আর হাতে ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকতে নিলয় প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে, কিন্তু সে চাইলেই বুঝতে পারবে না। আপনি দাঁড়িয়ে না থেকে এখানে আমার পাশে এসে বসতে পারেন। বাসের মধ্যবর্তী সিট থেকে মেয়েলি কণ্ঠে কেউ কথাটা বলে। নিলয়ের কাছে কণ্ঠটা বেশ পরিচিত মনে হচ্ছে। সে আগেও অনেকবার কণ্ঠটা শুনেছে। নিলয় সামনে থেকে পিছনে তাকায়। সে ছাড়া অন্য আর কেউ দাঁড়িয়ে নেই। তার মানে যে কথাটা বলেছে সে নিলয়কে উদ্দেশ্য করেই বলেছে। নিলয় হাত ঘড়ির দিকে তাকায়। ক্যাম্পাসে পৌঁছতে বেশ কিছু সময় লাগবে। সে এত কথা চিন্তা না করে একটু পিছনে গিয়ে ফাঁকা সিটে বসে পড়ে। পাশের সিটে কে বসে আছে এটা না দেখেই নিলয় চোখ থেকে চশমাটা খুলে হাতে নেয়। এতক্ষণ দাঁড়িয়েছিলে, এখন বসার সুযোগ করে দিয়েছি, আমাকে ধন্যবাদ পর্যন্ত দিলে না। কেমন ছিলে তুমি বাপু? নিলয় অতি দ্রুত চোখের চশমাটা লাগিয়ে পাশ ফিরে তাকায়। শারমিন ম্যাডাম বসে আছে। এটা দেখে নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। অবাক হয়ে সে শারমিন ম্যাডামকে প্রশ্ন করে, ম্যাডাম, আপনি আমাকে দেখে এভাবে দাঁড়িয়ে গেলে যে? তো কি করব? আপনি এই বাসে কেন? বসে কথা বলো, এভাবে দাঁড়িয়ে না থেকে।
নিলয় আর দাঁড়িয়ে না থেকে সিটে বসে পড়ে। তা তুমি এই বাসে কি করো? তোমার তো এখানে থাকার কথা না? আমার তো একই প্রশ্ন, আপনি এই বাসে কি করছেন? আমার কাজ ছিল তাই এই বাসে, কিন্তু তোমার কি প্রয়োজন ছিল? আমারও কাজ ছিল। আজকাল তোমার বেশ নাম ডাক শুনছি। আমার মতো ছেলের আবার নাম ডাক? এটা শুধু অবাস্তবে সম্ভব, বাস্তবে নয়। সেটা তো আমি বেশ ভালোই জানি। নিলয় চুপ হয়ে যায়, তার ভীষণ মাথা ব্যথা করছে। এখন চুপ থাকাই শ্রেয়। নিলয় মাথাটা বাসের সিটে হেলিয়ে দিয়ে ভাবতে থাকে। অতীতে নিলয় বাসা থেকে বের হয়েছে। আজকে কলেজের ক্যাম্পাসে গিয়ে প্রথমেই সকলের সামনে আলপনাকে তার ভালোবাসার কথা জানাবে। নিলয় সব সময় আনস্মার্ট হয়ে থাকতে পছন্দ করে। রাজভান্ডার কম নয় নিলয়ের কাছে, তবুও সে কম দামি পোশাক পরতে ভালোবাসে। আর বোকার মতো থাকা এটা তার জন্মগত অভ্যাস। নিলয় আজকের বেশ দামি একটা পোশাক পরিধান করেছে। কলেজের পাশে একটা ফুলের দোকান রয়েছে। নিলয় দোকান থেকে তরতাজা কিছু গোলাপ ফুল নিয়েছে। তার বাম হাতে গোলাপ ফুলের ছোট্ট তোড়া, সেটা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে। অনেক স্টুডেন্ট নিলয়কে দেখে বেশ অবাক হচ্ছে বটে, কেননা নিলয় যে আজকের দামি পোশাক পরে এসেছে। নিলয় তাকায় আলপনাদের আড্ডার স্থানে, যেখানে বসে প্রতিদিন আলপনা তার বান্ধবীদের সাথে আড্ডা দিত। আর নিলয় দূর থেকে আলপনার মায়াবী মুখখানা দেখত। নিলয় এটা ভেবেই মুচকি হাসে, যে ছেলে মেয়ে মানুষ দেখলে 10 হাত দূরে থাকতো, সেই ছেলে কিভাবে অচেনা একটা মেয়ের প্রেমে এভাবে পড়েছে। নিলয় গাছতলায় গিয়ে বসে। এখান থেকে কলেজে প্রবেশ করার গেটটা খুব ভালো করেই দেখা যাচ্ছে। নিলয় তাকিয়ে আছে গেটের দিকে, কখন তার ভালোবাসার মানুষ কলেজ ড্রেস পরা অবস্থায় প্রবেশ করবে। নিলয়ের পকেটে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠে। সে মোবাইলটা পকেট থেকে বের করে হাতে নেয়। মেসেজ এসেছে। কোন অ্যাকাউন্ট থেকে 50 লক্ষ টাকা নিলয়ের অ্যাকাউন্টে এসে জমা হয়েছে। নিলয় মুচকি হাসে মেসেজটা দেখে। গতকাল রাত্রে সে ড্রাগ ওয়েবসাইটে প্রবেশ করেছিল। নিলয়ের অপেক্ষার অবসান ঘটিয়ে কলেজ গেট দিয়ে একটা বাইক প্রবেশ করে। বাইকটা কার সেটা নিলয় বেশ ভালো করেই জানে, কারণ বাইকটা তার প্রাণপ্রিয় বন্ধু রবিনের। নিলয় লক্ষ্য করলো রবিনের বাইকের পিছনের সিটে একজন মেয়ে বসে আছে। নিলয়ের সামনে এসে রবিন বাইকটা থামায়। বাইক থেকে পিছনে বসা মেয়েটা নেমে দাঁড়ায়, সাথে রবিনও নামে। মেয়েটা চুলগুলো ঠিক করলে নিলয় দেখতে পায় যে মেয়েটা আর কেউ নয়, বরং আলপনা নিজেই। নিলয় কিছু বলতে যাবে, এর আগেই রবিন নিলয়কে বলে ওঠে, আরে জানি নিলয়, তুই ভাবছিস যে আমরা বাইকের পেছনে বসা মেয়েটাকে, চল তাহলে পরিচয় করে দিই। এটা হলো আলপনা, তোর ভাবি। কথাটা শোনা মাত্রই নিলয় বসা থেকে উঠে দাঁড়ায় আর অবাক হয়ে প্রশ্ন করে, ভাবি মানে? ভাবি মানে আমার গার্লফ্রেন্ড, তোর ভাবি, বুঝতে পেরেছিস? রবিনের মুখ থেকে কথাটা শোনা মাত্রই নিলয়ের হাত থেকে ফুলের তোড়াটা মাটিতে পড়ে যায়। তার মাথায় যেন সমস্ত আকাশটা ভেঙে পড়েছে। এতদিন নিলয় দূর থেকে যাকে ভালোবেসে এসেছে, সে নাকি তার বন্ধু রবিনের গার্লফ্রেন্ড। নিলয় চুপ হয়ে যায়। রবিন নিচ থেকে ফুলের তোড়াটা হাতে নিয়ে মুচকি হেসে বলে, কী রে নিলয়, আজকে তোর ড্রেস আপ চেঞ্জ, আবার ফুলের তোড়াও সাথে, ব্যাপারটা কি বলতো? কাউকে প্রপোজ করার চিন্তায় আছিস নাকি? নিলয় মিথ্যা একটা হাসি দিয়ে বলে, যার জন্য হতে চেয়েছিলাম বাদশা, আজকে সে অন্য কারো রানী। তবে কি জানিস রবিন, এই নিলয় কখনো তার রানীর জন্য নিজের বাদশার চেয়ার ছাড়বে না। আমি বাদশা ছিলাম, আসি এবং থাকবো। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়েই নিলয় বেরিয়ে আসে কলেজ ক্যাম্পাস থেকে। এরপর আর কখনো নিলয়ের চেহারা কেউ দেখেনি ওই ভালোবাসাহীন শহরে। কি ব্যাপার নিলয়, বাস থেকে নামার ইচ্ছে নেই? না থাকলে বসে থাকো আর আমাকে জায়গা দাও, আমি নামবো। বর্তমান নিলয়ের চোখ জোড়া প্রায় বন্ধ হয়ে এসেছে। এতক্ষণ বাসের সিটে হেলান দিয়ে সে তার পিছনের জীবনের ঘটনা যা কিছু ঘটেছে মনে করার চেষ্টা করছিল। এখন শারমিন ম্যাডামের কথা শুনে সে জাগ্রত হয় আর বসা থেকে উঠে দাঁড়িয়ে বাস থেকে নামার জন্য অগ্রসর হয়। নিলয় বাস থেকে নামে। সামনেই তার ক্যাম্পাস। দ্রুত গিয়ে এখন সেই লোকটাকে ফাইলগুলো দিতে হবে, তবেই নিলয়ের ঝামেলা শেষ হবে। নিলয় দ্রুত গতিতে পা চালাতে লাগলো। তখনই পিছন থেকে শুনতে পায়, মানুষের উপকার করতে নেই, আমাকে একা রেখে বাস থেকে চলে এলে, এখন আবার দুবার চালিয়ে চলেও যাচ্ছ, বাবা। নিলয় না চাইতেও শারমিন ম্যাডামের জন্য দাঁড়িয়ে যায়। কিছুই করার নেই তার। নিলয় কারো উপকার করে না, আবার কারো অপকারও করে না। কেননা বর্তমান যুগের মানুষ এমন হয়ে গেছে যে তারা কারো উপকারের কথা মনে রাখে না, বরং যে উপকার করেছে তার খারাপ করার চিন্তা করে। নিলয় একটা বিষয় নিয়ে খুব ভাবছে, সেটা হলো শারমিন ম্যাডামকে নিয়ে। এই গল্পের নায়িকা কি শেষ পর্যন্ত শারমিন ম্যাডামই হবে নাকি অন্য কেউ? কিন্তু নায়ক কে? নিলয় তো শুধু হ্যাকার কিং। তার তো ইচ্ছে নায়ক নয়, ভিলেন হওয়ার।
ছোট থেকেই নিলয়ের স্বপ্ন সে বড় হয়ে ভিলেন হবে। গল্পের মাঝখানে ইন্টারাপ্ট করলাম। আপনাদের যদি গল্প ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা কমেন্ট অবশ্যই করবেন। আর এর নেক্সট সিজনটা আমার কাছে এখন আপাতত নেই, যখনই আসবে আমি তখনই আপনাদের মাঝে পৌঁছে দেব। আর খুব তাড়াতাড়ি আবার মাফিয়া কিং গল্প চলে আসবে। আন্তরিকভাবে দুঃখিত, আমার পারিবারিক সমস্যার কারণে আমি আপনাদের কাছে ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। চলুন ফিরে যাওয়া যাক গল্পে। নিলয়, তুমি দেখতে বোকাশোকা, কিন্তু তোমার মাথায় অনেক বুদ্ধি আছে বলতে হবে। ম্যাডাম, আমার যদি এতই বুদ্ধি থাকতো তাহলে কবেই নিজের ড্রেস আপ চেঞ্জ করে নায়ক হয়ে যেতাম। নিলয়, একটা কথা মনে রাখবে, ড্রেস আপ চেঞ্জ করে ফেললে তার আসল রূপ ধোঁয়াশা হয়ে যায় না। মানে হলো এটাই যে তুমি রহস্যময় ভালোবাসো, আর আমি রহস্য উন্মোচন করতে ভালোবাসি। ম্যাডাম, আজকাল দেখছি আপনি খুব রহস্যময় কথা বলছেন। আমার তো মনে হচ্ছে তোমার কাছে এই রহস্যটা অতি সামান্য, চাইলেই সমাধান করে ফেলতে পারো। উত্তর তোমার সন্নিকটে। নিলয় আর শারমিন ম্যাডাম একসাথে ক্যাম্পাসে প্রবেশ করছে। এটা নতুন নয় সবার কাছে, এমন অনেকবার হয়েছে যে নিলয় আর ম্যাডাম একসাথে এসেছে। নিলয় গুটি গুটি পায়ে এগুচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে, কাউকে খুঁজছে নিলয়, কিন্তু পাচ্ছে না। তুমি যাকে খুঁজছো সে এখানে নেই, পূর্ব পাশে পুকুরের পাশে বসে আছে। নিলয় শারমিন ম্যাডামের দিকে তার চোখের দৃষ্টি স্থির করে। নিলয় যতবার চোখের দিক পরিবর্তন করছে ততবার ম্যাডাম তার কিছু না কিছু ব্যাপারে সাহায্য করছে, কিন্তু কেন? নিলয় এখন যার জন্য বাস টার্মিনাল থেকে ক্যাম্পাসে এসেছেন শারমিন ম্যাডাম এটা জানলো কি করে? নিলয়কে ভাবাচ্ছে বিষয়টা। সে চাইলেই ম্যাডামকে প্রশ্ন করতে পারবে না, কেননা ম্যাডাম তার সিনিয়র। ম্যাডাম, আমি তো কাউকে খুঁজতেছি না। নিলয়, তোমার চোখ সম্বন্ধে আমার পড়া শেষ। আমি খুব ভালো করেই জানি তুমি এখন কাকে খুঁজছো, আর সে এখন পুকুর পাড়ে বসে আছে। কিন্তু ম্যাডাম, আপনি কিভাবে জানলেন? বললাম তো, আমি রহস্য উন্মোচন করতে ভালোবাসি। তুমি নিলয়, চাইলে আমার রহস্য উন্মোচন করতে পারবে না। যাও তুমি, আমি আসি। শারমিন ম্যাডাম নিলয়ের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে চলে যায়। নিলয় দাঁড়িয়ে না থেকে পকেট থেকে মোবাইলটা বের করে ওই লোকটাকে কল লাগায়, কিন্তু নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। নিলয় শারমিন ম্যাডামের কথা মতো পুকুর পাড়ের দিকে যেতে থাকে। সে ভাবছে, শারমিন ম্যাডাম কি? তিনি কি সত্যি পেশায় একজন শিক্ষক, নাকি ছদ্মবেশী অন্য কেউ? কিছুই বুঝতে পারছে না নিলয়। তবে সে এটা বেশ ভালোই বুঝতে পারছে যে শারমিন ম্যাডামের কাছে নিলয়ের অনেক পরিচয় প্রকাশ পেয়েছে, কিন্তু নিলয় এখনো ম্যাডামের আসল পরিচয় জানতে পারল না। নিলয় হেঁটে হেঁটে এসে পুকুরের পাড়ে দাঁড়ায়। পুকুর পাড়ের লম্বা সিঁড়ির মধ্যে একজন আগন্তুক বসে বসে বাদাম খাচ্ছে। নিলয় বুঝে গেছে যে এটাই সেই লোক যার জন্য সে বাস টার্মিনালে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। নিলয় কয়েকটা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামে। সে এখন ঠিক আগন্তুকের পিছনে দাঁড়িয়ে আছে। নিলয়ের মতো মানুষও দেখছি আজকাল কষ্ট করে, এটা কি ভাবা যায়? নিলয় একটু অবাক আগন্তুকের মুখ থেকে এমন কথা শুনে। সে যে আগন্তুকের ঠিক নিচ সিঁড়িতে বসে আছে। আগন্তুক নিলয়কে দেখে মুচকি হেসে কয়েকটা বাদাম তার দিকে এগিয়ে দেয়। নিলয় বাদাম নেয় না, এক এক করে ফাইলগুলো আগন্তুকের দিকে দিতে থাকে। সেই আগের নিলয় আমার সামনে বসে আছে, যে কাজ ছাড়া কিছু বলে না। টাকা তার কাছে সব কিছু। মানুষ তার বাহিরের অবস্থানকে চাইলেই পরিবর্তন করতে পারে, কিন্তু ভিতরের অবস্থান আগের মতোই থেকে যায়। আমি কখন কি করি এটা তো সময় বলে দেয়। আমি জানি নিলয় তুমি খুব রহস্যময় একটা মানুষ, কিন্তু তুমি এটা জানো যে তোমার থেকেও বড় মাইন্ড গেমার আবির্ভাব ঘটছে। আমি নিজের খবর ছাড়া অন্য কারো খবর রাখি না, তবে একটা কথা মনে রাখবেন, আমি যদি চাই তাহলে সবার গোপন তত্ত্বও প্রকাশ করে দিতে পারবো। নিলয়, তুমি বাদাম নিচ্ছ না যে? বাদাম খেয়ে কি হবে? বাদাম তো বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে। এখন তোমার ভাত রুটি রেখে বাদাম খাওয়া শুরু করেছে। তুমিও বাদাম খাওয়ার অভ্যাস করে নাও। আমি আপনার সাথে কাজের কথা বলতে এসেছি, আর আপনি আমার সাথে মজা করছেন। যা সত্যি তাই বললাম। নিলয় তার ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ছোট্ট একটা মেমোরি কার্ড বের করে আগন্তুকের হাতে দেয়। আগন্তুক মেমোরি কার্ডটা বের করে হাতে নিয়ে ভালো করে দেখতে থাকে। এবার সে নিলয়কে জিজ্ঞাসা করে, বিষয়টা কি নিলয়? তুমি আমাকে মেমোরি কার্ড দিচ্ছ কেন? কিছু পার্সোনাল তথ্য আছে এখানে, যেটা আপনার প্রয়োজন হতে পারে। কিন্তু আমার অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি কেন? কত টাকা চাই আপনার? 7 কোটি দিলেই হবে। এত সামান্য পরিমাণ টাকা আপনি চাইবেন এটা আমি ভাবতেও পারিনি। সে যাই হোক,
আমি রুমে যেয়ে আপনার অ্যাকাউন্টে 10 কোটি টাকা পাঠিয়ে দিব। রবিন আর আলপনা কিন্তু শহরে এসেছে, বিষয়টা মাথায় রেখো। টাকার কাছে যখন বন্ধুত্ব সম্পর্কটা বিক্রি হয়ে যায় তখন বড্ড বেশি খারাপ লাগে। আগন্তুক ফাইলগুলো ঠিকঠাক করে হাতে নেয়, বসা থেকে উঠে দাঁড়ায়। নীলয়ও বসা থেকে উঠে দাঁড়ায়। তাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু একটাই, সেটা হলো একজন ভালোবাসে টাকা, অন্যজন ভালোবাসে মানুষের রক্ত। নীলয়ের সাথে স্টাইলিশ একজন ছেলে হাঁটছে, বিষয়টা খুব অবাক করার মতো, কিন্তু নীলয়ের কাছে এটা বেশ হাস্যকর। দূর থেকে শারমিন ম্যাডাম নীলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। নীলয় চোখ জোড়া কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখে। এখন সে সব জায়গায় শুধু শারমিন ম্যাডামের সেই রহস্যময় হাসি দেখতে পাচ্ছে। আগন্তুক গিয়ে তার দামি গাড়ির দরজা খোলে, বাম পাটা গাড়ির ভিতরে রেখে নীলয়ের দিকে তাকায়। নীলয় চলে যাচ্ছে, তবুও আগন্তুক নীলয়কে উদ্দেশ্য করে হাসির মাঝে বুঝে গেছে মিস্টার 440 চাইলেই তার শহরে মিস্টার 420-এর অস্তিত্ব দেওয়ার কোনো ব্যাপার না। তবে হতে চলেছে মিস্টার 420-এর আবির্ভাব, সবার অজানা রহস্য। নীলয় বর্তমানে আবদ্ধ একটা কক্ষে অবস্থান করছে। আশেপাশে রয়েছে অনেকগুলো বড় বড় কম্পিউটার। রুমটা অন্ধকার হলেও কম্পিউটারগুলোর রং বেরঙের আলো দৃশ্যমান হয়ে উঠছে। নীলয়ের সামনে রয়েছে মস্ত বড় কম্পিউটার। এই রুমের সবচেয়ে দামি এবং পাওয়ারফুল কম্পিউটার এটা। নীলয় এখানে এসেছে সেই বিকেলে, কিন্তু এখন কত বাজে সে জানে না, কেননা এখানে প্রত্যেকটা কম্পিউটারের টাইম চেঞ্জ করা। কারণ নীলয়ের রীতি এটা, সে যে যে দেশগুলোয় ব্যাংক থেকে বড় বড় অ্যাকাউন্ট হ্যাক করে তার সময় দেওয়া আছে। নীলয় তার ঘাড় ঘুরিয়ে পিছনের দেয়ালের দিকে তাকায়। সেখানে মস্ত বড় একটা ঘড়ি ঝুলছে। দেয়াল ঘড়িতে বর্তমান সময় রাত 11:20 নীলয়ের জন্য হ্যাকিং টাইম মাত্রই শুরু হয়। নীলয় তার ইমেলে প্রবেশ করে। মার্ক জ্যাক নামে একজন তাকে মেইল করেছে। কিছু ইংরেজি বাক্যের সাথে কিছু কিওয়ার্ড রয়েছে। সবশেষে একটা লিঙ্ক দেওয়া আছে। নীলয়ের লিঙ্কে ক্লিক করে। কিছু সময় পর তাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হলো। নীলয় আগে কখনো এই ওয়েবসাইটে আসেনি, তবে এটা যে হ্যাকিং সাইট এটা বুঝতে অসুবিধা হলো না। সাধারণ হ্যাকিং ওয়েবসাইটগুলোতে 4টা ইন্টারন্যাশনাল ভাষার সংমিশ্রণে একটা লোগো তৈরি করা হয়, যেটা দেখে সহজেই মানুষ বুঝতে পারবে যে এটা হ্যাকিং ওয়েবসাইট। নীলয়ের জানার আগ্রহ অনেক, তাই সে ওয়েবসাইটটা ঘুরে ঘুরে দেখছে। তবে এটা থেকে যে সে নতুন কিছু তৈরি করতে পারবে এটা কোনো নিশ্চয়তা নেই, কারণ এই ওয়েবসাইটটা দিয়ে শুধু মানুষের কল ট্র্যাকিং করা যায়। নীলয় এখন যেই ওয়েবসাইটটাতে আছে সেটার ভিতরে রয়েছে 2টা জগৎ, একটা ভালো জগৎ, অন্যটা খারাপ জগৎ। হঠাৎ নীলয়কে ওয়েবসাইট থেকে বের করে দেওয়া হলো। নীলয় প্রায় অবাক হঠাৎ এমন কাণ্ড দেখে। সে আবার লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে। তাকে এখন বলছে যে সে যদি এই ওয়েবসাইটে থাকতে চায় তাহলে তাকে একটা ইমেল অ্যাড করতে হবে। নীলয় তার ট্যাম মেলে ঢোকে, সেখানে তার জিমেল কপি করে নিয়ে ওয়েবসাইটে সেখানে জিমেল চাচ্ছে সেখানেই পোস্ট করে। এবার সে শক্তিশালী একটা পাসওয়ার্ড অ্যাড করে। ওয়েবসাইট থেকে নীলয়কে কিছু সময়ের জন্য অপেক্ষা করার জন্য বলছে। নীলয় কম্পিউটারের সামনে থেকে উঠে দক্ষিণ পাশের মাঝারি আকারের কম্পিউটারের সামনে যেয়ে বসে। সে দক্ষিণ পাশের কম্পিউটার দিয়ে আমেরিকার যত বড় বড় ব্যাংক আছে সেখান থেকে অ্যাকাউন্ট হ্যাক করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে আসে। নীলয় আমেরিকার মস্ত বড় বিজনেসম্যান জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সে হ্যাক করতে পারছে না। জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার আছে, যেগুলো সে ডার্ক ওয়েবসাইট থেকে ইনকাম করেছে। নীলয় কখনো সৎ মানুষের অ্যাকাউন্টে হাত দেয় না। জন নিউল্যান্ড ডার্ক ওয়েবসাইটে বন্দুকের ব্যবসা করে, যেটা একেবারেই অসৎ পথে টাকা ইনকাম। নীলয় বিগ ডিজিটাল সিকিউরিটি ওয়েবসাইটে প্রবেশ করে, যেখানে ঢোকার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে। নীলয় জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জানে, তাই সে কিবোর্ড দিয়ে টাইপ করে 24901567**24 প্রসেসিং হচ্ছে, কিন্তু আবার ইরর হয়ে গেল। নীলয় হাল না ছেড়ে আরেকবার ট্রাই করে। এবার আর ইরর নয়, লোডিং হওয়া শুরু করে। ওয়েবসাইট থেকে নীলয়কে হাই অ্যালার্ট জারি করেছে। নীলয় জানে এখন তাকে কি করতে হবে। সে বেশি দেরি না করে তার কম্পিউটারের লোকেশন ট্র্যাকিং চেঞ্জ করে দিয়েছে। এখন পুলিশ যদি নীলয়কে ধরতে চায় লোকেশন ট্র্যাকিং করে, তাহলে পুলিশ দেখবে নীলয়ের লোকেশন কখনো দেখাচ্ছে আমেরিকা, কখনো লন্ডন, আবার কখনো ব্রাজিল। নীলয়ের সঠিক লোকেশন তারা কখনোই খুঁজে পাবে না। নীলয় বর্তমানে জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেছে। সে জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা পাবে বলে ধারণা করেছিল, এখানে তার থেকে কয়েক গুণ বেশি দেখাচ্ছে, প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার। নীলয় নিউল্যান্ডের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলে। বর্তমানে নীলয়ের অ্যাকাউন্টে রয়েছে প্রায় 600 বিলিয়ন মার্কিন ডলার। নীলয় কতিপয় মাইন্ড গেমার, যার কারণে সে দেরি না করেই জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট
অ্যাকাউন্টটা লক করে দেয়। এখন কেউ চাইলেই নিউল্যান্ডের টাকা ট্রান্সফার হিস্ট্রি দেখতে পারবে না। নিলয়ের কাজ শেষ। এখন সে কম্পিউটারের সামনে থেকে উঠে বসে। সে একা একা রুমের মধ্যে জোরে জোরে চিৎকার করে হাসছে আর বলছে, এই দুলোর পৃথিবীর কাছে আমি একটা ভালুর সমান। পৃথিবী আমাকে নিজের প্রয়োজন হিসেবে মনে করে না, কিন্তু আমার চাই দুনিয়া। ইতিহাসের পাতায় আমি আমার নাম রেখে যেতে চাই না, তবে সমস্ত পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চাই যে আমার মতো হ্যাকার হওয়া সম্ভব নয়। নিলয়ের কাছে একটা কম্পিউটার আছে যেটার মধ্যে সেকেন্ডের হিসাব করে টাকা ইনকাম হয়। সব তার হ্যাকিং মাস্টারের অবদান। ছোটবেলায় যখন নিলয়ের বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, তখন ডাক্তার বলেছিল অন্য সকল শিশুর মাথায় যত পরিমাণ ইউরন রয়েছে, নিলয়ের মাথায় সবার থেকে কিছু পরিমাণ বেশি ইউরন দিয়ে গঠিত। সেই সকল ইউরন তাকে অনেক জ্ঞানী হওয়ার জন্য সাহায্য করবে। নিলয়ের কাছে এখনও সেই ডাক্তারের দেওয়া রিপোর্টটা রয়েছে, যেটা দেখে নিলয় এখনও প্রতি রাতে মুখ উজ্জ্বল করে হাসে। তবে ভয় তার একটাই, সেটা হলো মৃত্যুর। সকাল 9:40 সানি, রাকেশ, নীলা ক্যাম্পাসের জলপাই গাছের নিচে বসে আছে। সানি অবশ্য নীলার অনেকটা কাছাকাছি বসে আছে, কিন্তু রাকেশ তাদের দুজনের থেকে সামান্য দূরে বসে আছে। রাকেশের অনেক ইচ্ছা সে মিস্টার 440 মতো হওয়ার, কিন্তু সেটা সম্ভব নয়। সেটাই তার মাথায় বারবার আসে। সানি আর নীলার সেদিকে কোনো খেয়াল নেই, নিজেদের প্রেম নিয়েই তারা ব্যস্ত। সানি আর নীলা, তোদের আমি আজকে শেষবারের মতো বলছি, যদি প্রেম করার ইচ্ছা হয় তাহলে পার্কে চলে যা, নয়তো নীরব জায়গায়। কিন্তু তোরা আমাদের সাথে বসে এগুলো করিস। কোথায় 3 জন মিলে আড্ডা দিব, তা না করে দুজন দুজনকে নিয়ে ব্যস্ত থাকিস। রাকেশের কথা শুনে সানি নীলার থেকে একটু সরে এসে রাকেশের কাঁধে হাত দেয়। রাকেশ সানির হাতটা তার কাঁধ থেকে নামিয়ে নেয়। রাকেশের বুকে সবসময় স্টাইলিশ একটা চশমা ঝুলে থাকে। সানি সবসময় স্মার্ট হয়ে চলাফেরা করে, নীলা তো কম না। সব কিছুর মধ্যেই দামি ব্র্যান্ডগুলো ব্যবহার করে। সবাই নিজেদেরটা বেশ ভালোই বোঝে। রাকেশ, তুই কি আমাদের ভালোবাসা দেখে জেলাস ফিল করিস? এটা কেমন কথা নীলা? আমাকে দেখে কি তোর এমন মনে হয়? দেখে তো এমন মনে হয় না, তবে তোর কথার ধরন কিন্তু এমনটাই বোঝায়। নীলা, তুই কি পাগল হয়ে গিয়েছিস? তোদের দুজনের ভালোবাসা এক করার জন্য আমি কি না কি করেছি, আর এখন তুই কি না বলছিস আমি তোদের ভালোবাসা দেখে জেলাস ফিল করছি? বাহ বাহ। তোরা দুজন থাম এবার। আর নীলা, রাকেশ তো ঠিকই বলেছে, তাকে পাশে বসিয়ে আমরা যদি নিজের মধ্যে ব্যস্ত থাকি তাহলে সে পাশে বসে কি শুধু এগুলোই দেখবে? কিন্তু সে এই কথাটা তো বুঝিয়ে বলবে, তাই না? তোদের দুজনকে তো আমি প্রতিদিনই বলি, কিন্তু আমার কথার কোনোই মূল্য নেই, তাই আজকেও এমনভাবে বলছিস। কথাটা বলেই রাকেশ বসা থেকে উঠে দাঁড়ায়। সে সামনের দিকে ডান পাটা বাড়িয়ে দেবে, সাথে সাথে সানি তার হাতটা টান দিয়ে বসিয়ে দেয়। রাগ করে চলে যাচ্ছিস কেন? রাগ করার কথা তো আমাদের। রাকেশ সানির কথার মানে বুঝতে পারে না। যেখানে রাকেশের কথার কোনো মূল্য নেই, সেখানে রাকেশ রাগ করছে। কিন্তু সানি বলছে রাকেশের নাকি রাগ করার কোনো মানেই নেই। রাকেশ সানির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। রাকেশের এভাবে তাকানো দেখে সানি মুচকি হেসে বলে, এভাবে তাকালে তো ভয় পাই আমি। আর তুই আমাদের প্রেম করার মাঝে ডিস্টার্ব করছিস। সেও তো রাগ তো আমাদের করার উচিত, কিন্তু সেখানে রাগ তুই করছিস। তাহলে হাত ছেড়ে দে, আমি চলে যাই। আমি গেলে তো তোদের প্রেম করতে কোনো অসুবিধা হবে না। হারে রাকেশ, মজা করেছি, এখনো রাগ করে বসে থাকবি? আমরা তো তোর ফ্রেন্ড, আর ফ্রেন্ডের প্রতি কি রাগ রাখা যায়? আমি এখন বেশ বুঝতে পারছি, থাক আর জ্ঞান দেওয়া লাগবে না। ক্যাম্পাসের গেটের দিকে তাকিয়ে দেখ কে আসছে। রাকেশের কথা শুনে সানি আর নীলা ক্যাম্পাসের গেটের দিকে তাকায়। ঢিলে ঢালে পুরানো প্যান্ট, সামান্য ময়লা লেগে থাকা হলুদ একটা শার্ট পরে, চোখে মোটা ফ্রেমের চশমা লাগিয়ে একটা ছেলে প্রবেশ করছে। তার কাঁধে স্টুডেন্ট ব্যাগ ঝুলছে। নীলার আর সানির চিনতে অসুবিধা হলো না যে ছেলেটা কে। আরে ওইটা তো আমাদের ক্যাম্পাসের ইনোসেন্ট বয় নিলয়। চল আজকে নিলয়কে র্যাক দে। রাকেশ, তোর মাথা খারাপ হয়েছে নাকি? নিলয় যতই বোকা হোক না কেন, সে কিন্তু আমাদের সিনিয়র। সিনিয়র তো কি হয়েছে, আমরা মজা নিব আর তাকে ছেড়ে দিব, এখানে সমস্যা নেই কোনো। সানি, একেবারে ঠিক বলেছিস। নিলয়কে র্যাক দিলে কেউ কিছু বলবে না, আর কোনো ঝামেলাও হবে না। কে বলেছে তোদের নিলয়কে র্যাক দিলে কোনো ঝামেলা হবে না? নিলয়কে র্যাক দিলে অনেক বড় ঝামেলা হবে, এটা আমি বলে দিচ্ছি। নিলয়ের মতো সাধারণ ছেলের জন্য কোনো ঝামেলা হবে না। নিলয় যদি সাধারণ কেউ না হয় তাহলে? মানে? না জানাই ভালো।
নিলয়ের আজকের ক্যাম্পাসে আসতে মন চাইছিল না, তবুও সে এসেছে কোনো এক মস্ত বড় প্রয়োজনে। মানুষ নাকি নিজের প্রয়োজন ছাড়া কিছুই করে না, ঠিক তেমনই নিলয়ও। কিন্তু নিলয় সবার মতো হলেও তার চিন্তা চেতনা অন্যদের থেকে কিছুটা ব্যতিক্রম। পা হেলাতে হেলাতে নিলয় তার ডিপার্টমেন্টের দিকে যাচ্ছে। সে লক্ষ্য করলো জলপাই গাছের নিচে সানি, রাকেশ আর নীলা বসে আছে। এটা দেখে নিলয় মুচকি হাসে, কেননা নিলয়ের আসল পরিচয় তাদের সবার কাছেই অজানা। তবে একজন, এই নিলয়, একটু এদিকে আয় তো। নিলয় সানিদের সামনে দিয়ে যাচ্ছিল। যখনই সে তাদের পেরিয়ে সিঁড়িতে পা রাখবে তখনই সে পিছন থেকে কথাটা শুনতে পায়। গাছের নিচে বসা সবার গলার স্বর নিলয়ের কাছে পরিচিত। এখন যে নিলয়কে ডাক দিয়েছে সে হলো রাকেশ। নিলয় মুচকি হাসে, সে জানে এখন তার সাথে কি ঘটবে। নিলয় পিছনে ফিরে তাকায়। রাকেশ হাত দিয়ে ইশারা করে তার দিকে যাওয়ার জন্য। নিলয় আশেপাশে তাকিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে রাকেশের সামনে দাঁড়ায়। সে নিজের চশমাটা ঠিক করে বলে, ভাইয়া কেন ডেকেছেন আমায়? সেটা কি এখনই বলতে হবে? আসলে ভাইয়া ক্লাসের সময় ঘনিয়ে এসেছে, যা বলার তাড়াতাড়ি বলেন। আমার কথা আগে নাকি তোর ক্লাস আগে? ক্লাসটা আমার প্রয়োজন, কিন্তু আপনার কথা শোনাটা আমার প্রয়োজন নয়। কথার দিক দিয়ে তো তুমি বেশ স্মার্ট, কিন্তু তোমার ড্রেস আপে তো আনস্মার্ট কেন? ড্রেস আপ দেখে মানুষ বিচার করা ঠিক নয়, এটা শুধু বোকামি মাত্র। ক্যাম্পাসের একটা মেয়েকে আমার ভীষণ পছন্দ। তুমি এখন যে তার কাছে আমার প্রপোজালটা দিয়ে আসবে। এই ধরনের কাজ আমি করতে পারবো না, নিজের কাজ নিজে করবেন। নিলয়ের কথা শুনে রাকেশ বসা থেকে উঠে দাঁড়ায়। সে গিয়ে সরাসরি নিলয়ের কলার ধরে। নিলয় এটা দেখে কোথায় রাগ করবে, কিন্তু না, সে বরং মুচকি একটা হাসি দিয়ে বলে, বনে শিকার করতে শিকারিও যায়, আবার সিংহও যায়। কখনো কখনো শিকারি নিজেই শিকার হয়ে যায়, তাও সিংহর হাতে, কখনো বা হিংস্র প্রাণীর হাতে। কিন্তু সিংহ পুরো শিকারী জাতিটাকেই ট্রেনিং দেয়। নিলয় কথাটা বলে রাকেশের হাতটা নিজের কলার থেকে ছাড়িয়ে নেয়। রাকেশ সহ বাকিরা শুধু বোকার মতো তাকিয়ে নিলয়ের কথা শুনছিল। নিলয় নিজের চোখ থেকে চশমাটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে অগ্রসর করে। রাকেশ গিয়ে সানির পাশে বসে। বলেছিলাম নিলয়ের সাথে ঝামেলা করিস না। ছেলেটা দেখতে যতটাই বোকা হোক না কেন, কথাগুলো পুরো ফিল্মি স্টাইলে বলে। আজকে বিকালে নিলয়কে বুঝবে যে আমি রাকেশ কতটা ভয়ঙ্কর প্রকৃতি মানুষ। রাকেশ, বিষয়টা এখানেই সমাপ্ত দে, পরে কিন্তু বড় কোনো ঝামেলা হলে আমি তোর সাথে থাকবো না। যত যাই হোক না কেন, আজকে নিলয়কে কথাটা শেষ করতে পারেনি রাকেশ। এর আগেই তার পকেটে থাকা মোবাইলে ফোনটা বেজে ওঠে। সে পকেটে থেকে মোবাইলটা বের করে দেখে যে তার ইমেলে একটা মেসেজ এসেছে, তাও আবার কোনো ফেক ইমেল থেকে। রাকেশ বলে ওঠে, এসব ফেক ইমেল থেকে যে কিভাবে মেসেজ আসে বুঝতে পারছিস না? আমার ইমেইলেও তো ফেক আইডি থেকে মেসেজ এসেছে। আমারও একই ঘটনা। আচ্ছা রাকেশ, তুই তোর মেসেজটা পড়ে শোনা আমাদেরকে। রাকেশ মেসেজটা পড়তে শুরু করে। মানুষকে সাবধান করা আমার কাজ না, তবে তোদের তিনজনকে সাবধান করার একটাই কারণ, তা হলো তোরা তিনজন আগুনে হাত দিয়েছিস। ভুলে যাস না, আগুন দিয়ে কিন্তু সব কিছু পুড়িয়ে ফেলা যায়। আমি জানি তোদের সাথে মিস্টার 440 কন্ট্রাক্ট রয়েছে, তবে আমি কাউকে ভয় পাই না। যে কাজ করেছিস সেটা যেন আর ভুলেও না হয়, এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। মেসেজটা পড়া শেষ করেই থামে রাকেশ। সে সামান্য ভয় পেয়ে গিয়েছে মেসেজটা পড়ে। রাকেশ বাকি দুজনের দিকে তাকায়। এবার নীলা বলে ওঠে, আমার আর সানির কাছে একই মেসেজ এসেছে, কিন্তু তাও আবার ভিন্ন ভিন্ন আইডি থেকে। কেন? কোন কাজের কথা বলেছে লোকটা? ব্যাংক থেকে টাকা চুরি করার ব্যাপার নাকি নিলয়ের সাথে ঝামেলা করার ব্যাপারটা? আমার মনে হয় মিস্টার 24কে বিষয়টা জানানো উচিত, তাও আবার অতি দ্রুত। ভাইয়াকে তো রাত 12টার আগে মেসেজ দেওয়া নিষেধ। আমি ভাইয়াকে বলবো, তাও এত রাতে 12টার পরে? সকলের মাথা বেয়ে ঘাম পড়ছে। নতুন কোনো রহস্যের ভিতরে পড়েছে মিস্টার 440 টিম। তাহলে কি হ্যাকিং জগতে মিস্টার 440 চেয়ে বড় কোনো হ্যাকার আবির্ভাব ঘটছে? জানা নেই কিছু, সবই রহস্যের মায়াজাল। নীলাদের অবস্থা দেখে দূর থেকে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি দেখছে আর রহস্যময় হাসি হাসছে। অন্ধকার রুমের ভিতরে কালো বিড়াল খুঁজে পাওয়া যেমন অসাধ্যকর, ঠিক তেমনই রহস্য উন্মোচন করতে ততটাই কষ্টকর।